হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি মেন্ডেলিফের পর্যায় সারণীর ৩ নম্বর পর্বটা আলোচনা করব। এর আগে আমরা প্রথম দ্বিতীয় আলোচনা করেছি। আজকে আমরা ৩ নম্বর পার্ট আলোচনা করব, পার্ট 3। আমরা মেন্ডেলিফের পর্যায় সারণী অব্দি এর আগে আলোচনা করলাম। আজকে আমরা মেন্ডেলিফের আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণী ওখান থেকে আলোচনা করব এই ভিডিওতে। তো মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমরা দেখলাম এর আগে যে মেন্ডেলিভ যে পর্যায় সারণী বা টেবিলটা তৈরি করেছিল সেটা ছিল কিসের ভিত্তিতে? পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে, মানে পারমাণবিক ওজনের ভিত্তিতে। পরবর্তীকালে যখন সেটাকে সংশোধন করা হয়েছে তখন সেটাকে সাজানো হয়েছিল কিসের ভিত্তিতে? পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। মোজলের পরীক্ষার দ্বারাই প্রমাণিত। মোজলের পরীক্ষার দ্বারা যখন এই সিদ্ধান্তে এসেছিল যে মৌলগুলোর যে ভৌত রাসায়নিক ধর্মগুলি, এই ধর্মগুলি কেবলমাত্র সেটা পরমাণুর ভরের উপর নির্ভর করে না, মানে ভর দ্বারা, পারমাণবিক ভর দ্বারা নির্ধারণ করা যায় না, সেটাকে পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে, পারমাণবিক সংখ্যার উপরে। তখন সেটাকে সংশোধন করে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বা সংশোধিত পর্যায় সারণী তৈরি করা হয়েছিল। সেখানে মৌলগুলোকে সাজানো হয়েছিল পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। যাদের পারমাণবিক সংখ্যা কম সেগুলোকে আগে রাখা হয়েছে, যাদের পারমাণবিক সংখ্যা বেশি সেগুলোকে পরে স্থান দেওয়া হয়েছে। এইভাবে দীর্ঘ পর্যায় সারণী তৈরি করা হয়েছিল। আমরা দেখলাম মেন্ডেলিফের পর্যায় সারণীতে যে শ্রেণী বরাবর শ্রেণী, এক একটা শ্রেণীতে যে মৌলগুলো ছিল তার এক একটা নাম দেওয়া হয়েছিল। মেন্ডেলিফের পর্যায় সারণীতে কটা শ্রেণী ছিল? 9টা শ্রেণী ছিল। পর্যায় কয়টা? 7টা পর্যায় ছিল। এই এক একটা শ্রেণীর মৌলগুলোকে নাম দেওয়া হয়েছিল। যেমন 0 নং শ্রেণীতে, মেন্ডেলিফের পর্যায় সারণীর 0 নং শ্রেণীতে রাখা হয়েছিল নিষ্ক্রিয় গ্যাসগুলোকে। সেটা ছিল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই 0 নং শ্রেণীতে এই মৌলগুলো ছিল, এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বলা হতো। নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ, এগুলোকে বলা হতো নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস। ঠিক একই রকম ভাবে 8 নম্বর মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7 নং, মানে 7-এর বি যদি বলি, 7-এর বি নং শ্রেণীতে যে মৌলগুলো ছিল সেইখানে রাখা হয়েছিল হ্যালোজেন মৌলগুলোকে। এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্টাটিন, এগুলো ছিল হ্যালোজেন মৌল। হ্যালোজেন 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 মৌল মানে 7 নং বা 7-এর বি নং শ্রেণীতে রাখা হয়েছিল। তার হচ্ছে 6 নং শ্রেণীতে যে মৌল ছিল, 6 নং শ্রেণীতে সেটা ছিল চ্যালকোজেন। 6 নং শ্রেণীতে রাখা হয়েছিল অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এগুলো ছিল চ্যালকোজেন। চ্যালকোজেন চ্যালকোজেন তাহলে 0 নং শ্রেণী ছিল নিষ্ক্রিয় গ্যাস, 7-এর বি নং শ্রেণীতে ছিল হ্যালোজেন, 6 নং শ্রেণীতে ছিল চ্যালকোজেন, 5 নং শ্রেণীতে ছিল নিকোজেন। 5 নং শ্রেণী যদি আমি দেখি, 5 নং ছিল কি? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, আর্সেনিক, তারপর হচ্ছে অ্যান্টিমনি, বিসমাথ। এটা ছিল কি? 5 নং শ্রেণীর মৌলগুলো হতো নিকটোজেন। নিকটোজেন বলা হতো। এরকম মৌলগুলোকে, এক একটা শ্রেণীর মৌলগুলোকে এক একটা নাম দিয়ে লেখা হতো। তারপর হচ্ছে তো 4 নং শ্রেণীর মৌলগুলো ছিল কার্বন পরিবার। বিশেষ করে এখানে আমাদেরকে মনে রাখতে হবে 1 নং শ্রেণীতে আর 2 নং শ্রেণীতে। 1 নং শ্রেণীতে কি ছিল? 1 নং শ্রেণীতে ছিল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, যেটাকে বলা হয় কি? যেটাকে বলা হয় ক্ষার ধাতু। ক্ষার ধাতু বলা হয় আমার, যেটাকে বলা হয় ক্ষার ধাতু। 2 নং শ্রেণীতে কি ছিল? 2 নং শ্রেণীতে ছিল মৌলগুলো, 2 নং শ্রেণীতে সেগুলোকে বলা হতো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ছিল বেরিলিয়াম, বরন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এগুলো ছিল কি? এগুলো ছিল ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু।
তাহলে এইভাবে মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমরা দেখছিলাম এক একটা শ্রেণীর মৌলগুলোকে এক একটা নাম দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মনে রাখার জন্য, এটা আমাদের পরীক্ষায় আছে। ঠিক আমরা মেন্ডেলিফের আধুনিক দীর্ঘ পর্যায় সারণী দেখে নেব। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী মৌলগুলোকে সাজানো হয়েছিল কিসের ভিত্তিতে? মৌলগুলোকে সাজানো হয়েছিল পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে, মানে নাম্বার অফ প্রোটন, নিউক্লিয়াসে উপস্থিত নাম্বার অফ প্রোটন সেইটাই নির্ভর করে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম কি হবে, কি পরিবর্তন হবে। আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটা দেখে নেব, মেন্ডেলিফের দীর্ঘ পর্যায় সারণীটা। তাহলে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন্ডেলিফের আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। মেন্ডেলিফের এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে আমরা দেখতে পাচ্ছি পর্যায় আছে কয়টা? এখানেও 7টা পর্যায় আছে। এই যে 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, 4 নম্বর পর্যায়, 5 নম্বর পর্যায়, 6 নম্বর পর্যায়, 7 নম্বর পর্যায়। মেন্ডেলিফের দীর্ঘ পর্যায় সারণীতেও 7টা পর্যায় আছে, কিন্তু শ্রেণী আছে কয়টা? এখানে শ্রেণী আছে 18টা শ্রেণী আছে, 18টা শ্রেণী। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা শ্রেণী আছে। এখানে মৌলগুলোকে এইভাবে সেপারেশন করা হয়েছে। এইখানেও যদি আমি দেখে নিই এক একটা শ্রেণীর মৌলগুলোকে, তাহলে এখানে 18 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে সেগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, এখানে আছে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। 18 নং শ্রেণীতে মৌলগুলো আছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এখানে আমরা দেখতে পাচ্ছি নিষ্ক্রিয় গ্যাসগুলো 18 নং শ্রেণীতে রয়েছে। নিষ্ক্রিয় গ্যাসগুলো নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে 18 নং শ্রেণীতে। 17 নং শ্রেণীতে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 17 নং শ্রেণীতে রয়েছে হ্যালোজেন মৌলগুলো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্ট্যাটিন। 18 নং শ্রেণীতে 17 নং শ্রেণীতে রয়েছে হ্যালোজেন মৌলগুলো। 16 নং শ্রেণীতে রয়েছে চ্যালকোজেন। এখানে হচ্ছে হ্যালোজেন মৌলগুলো, হ্যালোজেন হ্যালোজেন মৌল রয়েছে আমাদের 17 নং শ্রেণীতে। 16 নং শ্রেণীতে হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এটা হচ্ছে 16 নং শ্রেণীতে মৌলকে বলা হয় কি? চ্যালকোজেন। 15 নং শ্রেণীতে মৌল রয়েছে নিটোজেন, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। আমরা দেখতে পাচ্ছি 15 নং শ্রেণীতে যে মৌল রয়েছে মেন্ডেলিফের দীর্ঘ পর্যায় সারণীতে 15 নং শ্রেণীতে যে মৌল রয়েছে সেটাকে বলা হয় নিটোজেন। সেটাকে বলা হয় নিটোজেন রয়েছে। 14 নং শ্রেণীতে রয়েছে কার্বন পরিবার, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। 13 নং শ্রেণীতে রয়েছে সেটা একা বরন, আমরা যেটাকে বলি একা বরন, বরন, অ্যালুমিনিয়াম, গেলিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম। আর এইগুলো হচ্ছে কি? এই মৌলগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। এই যে 3 নম্বর থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত যে মৌলগুলো আছে এদেরকে বলা হয় সন্ধিগত মৌল। এরা হচ্ছে সন্ধিগত মৌল। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এখানে হচ্ছে ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই মৌলগুলো হচ্ছে সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল কাদের বলা হয়? এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করতে পারে, তার জন্য এদেরকে সন্ধিগত মৌল বলা হয়। যেমন এখানে কপার কে যদি আমি দেখি, কপার, তাহলে কপার Cu প্লাস হিসাবও থাকতে পারে, আবার Cu প্লাস 2 থাকতে পারে। একই রকম ভাবে যদি আমি দেখি এখানে আয়রন Fe কে, তাহলে Fe প্লাস 2 থাকতে পারে, Fe প্লাস 3 থাকে। এটা হচ্ছে ফেরাস, এটা হচ্ছে ফেরিক। মানে কিছু মূল্য আছে যারা একাধিক যোজ্যতা প্রদর্শন করতে পারে, মানে একাধিক জারণ সংখ্যা দেখাতে পারে, একাধিক যোজ্যতা প্রদর্শন করতে পারে, তাদেরকে সন্ধিগত মূল্য বলা হয়। এবার সন্ধিগত মূল্যে যদি আমাদেরকে উদাহরণ মনে রাখতে হবে, তাহলে এগুলো মনে রাখতে হবে। সন্ধিগত মূল্যের উদাহরণের মধ্যে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এগুলো সবগুলোকে বলা হয় সন্ধিগত মূল্য। আমরা যদি দেখি 2 নং শ্রেণীতে, আমরা মেন্ডেলিফের পর্যায় সারণী তো 2 নং শ্রেণীর মৌলগুলোকে বলা হতো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এইখানেও 2 নং শ্রেণীর মৌলগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু।
ক্ষারীয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু 2 নং শ্রেণীতে। আর 1 নং শ্রেণীতে মেন্ডেলিফের পর্যায় সারণী তো মানে মেন্ডেলিফের আদি পর্যায় সারণী যেটা ছিল সেখানেও 1 নং পর্যায় 1 নং শ্রেণীর মূলকে বলা হয় ক্ষার ধাতু। দীর্ঘ পর্যায় সারণী তো 1 নং শ্রেণীর মূলকে বলা হয় ক্ষার ধাতু। এখানেও আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমার ক্ষার ধাতু, ক্ষার ধাতু। তাহলে আমি একটু রিপিট করে দিচ্ছি যে মেন্ডেলিফের দীর্ঘ পর্যায় সারণীতে 18 নং শ্রেণীর মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। 17 নং শ্রেণীর মৌলকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেনের মধ্যে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্ট্যাটিন। 16 নং শ্রেণীর মৌলকে বলা হয় চ্যালকোজেন। রয়েছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। 15 নং শ্রেণীর মৌলকে বলা হয় নিকটোজেন। রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। 14 নং শ্রেণী রয়েছে কার্বন পরিবার। কার্বন পরিবারের মধ্যে হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। 13 নং শ্রেণীকে বলা হয় একাবরণ। একাবরণের মধ্যে রয়েছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, হেলিয়াম। আর 3 নং থেকে 12 নং শ্রেণীর মৌলগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। রয়েছে এখানে সন্ধিগত মৌল, এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করতে পারে। উদাহরণ হিসাবে আমরা মনে রাখতে পারি সন্ধিগতের মধ্যে স্ক্যান্ডিয়াম, প্ল্যাটিনাম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কপার, নিকেল, জিঙ্ক। এগুলো দেখলে আমরা বলবো এটা সন্ধিগত মৌল বা সন্ধিগত মৌলের উদাহরণ ওগুলো আমরা দিতে পারি। 2 নং শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে 2 নং শ্রেণীর মৌলগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে বেরিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। ক্যালসিয়াম এখানে রয়েছে স্ট্রনসিয়াম, এখানে আছে বেরিয়াম, এই যে বেরিয়াম। এরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এরা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যে অক্সাইড গঠন করে সেই অক্সাইড হয় ক্ষারীয়, হয় ক্ষারীয় প্রকৃতির অক্সাইড হয়। যদি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ মনে রাখতে হয় তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এটা দীর্ঘ পর্যায় সারণী 2 নং শ্রেণীতে। আদি পর্যায় সারণী তো 1 নং শ্রেণীতে অবস্থান করে। আমরা 1 নং শ্রেণীতে যেটা আছে সেটা হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতুর হচ্ছে কি লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এগুলো হচ্ছে ক্ষার ধাতু। আদি পর্যায় সারণীতে ক্ষার ধাতুগুলো 1 নং শ্রেণীতে, দীর্ঘ পর্যায় সারণীতে ক্ষার ধাতুগুলো 1 নং শ্রেণীতে অবস্থান করে। এরা ক্ষার ধাতু কেন? এরা হচ্ছে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যে অক্সাইড গঠন করে সেই অক্সাইডগুলো খুব তীব্র ক্ষারীয় হয়। অক্সাইডগুলো খুব ক্ষারীয় প্রকৃতির হয়, তাই 1 নং শ্রেণী বলা হয় ক্ষার ধাতু। রয়েছে এখানে হাইড্রোজেনের অবস্থান নিয়ে একটা বিতর্ক রয়েছে। হাইড্রোজেনের অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে। হাইড্রোজেনকে কোথায় রাখবে, 1 নং শ্রেণীতে না 17 নং শ্রেণীতে, কোথায় রাখবে সেটা নিয়ে এখনো বিভেদ রয়েছে। তো হাইড্রোজেনের অবস্থান কেন এখনো অবধি ঠিক করতে পারেনি, তার কারণ হচ্ছে হাইড্রোজেনের 1 নং শ্রেণীর মৌলের সঙ্গে সাদৃশ্য আছে, আবার 17 নং শ্রেণীর মৌলের সঙ্গে সাদৃশ্য আছে। 1 নং শ্রেণীর মৌলের সঙ্গে কিছুটা বৈসাদৃশ্য আছে, পার্থক্য আছে, আবার 17 নং শ্রেণীর মৌলের সঙ্গে পার্থক্য রয়েছে। তার জন্য হাইড্রোজেনকে আলাদা করে রাখা হয়েছে। হাইড্রোজেনের অবস্থান নিয়ে আমাদের বিভেদ আছে। তো এরপরে আমরা দেখে নিচ্ছি এরপরে মৌলগুলোর সম্পর্কে। এটা আধুনিক দীর্ঘ পর্যায়ের সময় এখান থেকে আমাদের কোশ্চেন থাকতে পারে, অনেক রকমের কোশ্চেন থাকতে পারে। তো এবার আমরা দেখে নেব হাইড্রোজেনের অবস্থানটা। আমরা দেখে নেব হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের অবস্থান নিয়ে কেন এখনো পর্যন্ত মতভেদ আছে, বিতর্ক রয়েছে। তার কারণ হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্য আছে, আবার হ্যালোজেন মৌলগুলোর সঙ্গেও সাদৃশ্য আছে। হাইড্রোজেন মৌলটার ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্য আছে, অর্থাৎ 1 নং শ্রেণীতে যেই ক্ষার ধাতু মৌলগুলো আছে তার সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্য আছে, এবং 17 নং শ্রেণীতে যে হ্যালোজেন মৌলগুলো আছে তাদের সাথেও হাইড্রোজেনের সাদৃশ্য আছে। সাদৃশ্যগুলো কি আমরা দেখতে পাচ্ছি, 1 নং শ্রেণীতে যে মৌলগুলো আছে ক্ষার ধাতুগুলো তারা সাধারণত ধনাত্মক তড়িৎ ধনাত্মক হিসাবে থাকে, পজিটিভ আয়ন হিসাবে থাকে, যেমন সোডিয়াম প্লাস হিসাবে থাকে, পটাশিয়াম প্লাস হিসাবে থাকে। হাইড্রোজেনও এরকমই H প্লাস হিসাবে মানে তড়িৎ ধনাত্মক হিসাবে থাকে। এরা ধনাত্মক আধান বহন করে +1 হিসাবে থাকে। অর্থাৎ 1 নং শ্রেণীতে যে মূল্যগুলো আছে না, 1 নং শ্রেণীতে ক্ষার ধাতুগুলোর যোজ্যতা হয় কত? ক্ষার ধাতুদের যোজ্যতা হয়, ক্ষার ধাতুদের যোজ্যতা
যোজ্যতা এক হয়, হাইড্রোজেনেরও যোজ্যতা এক হয়, হাইড্রোজেনেরও যোজ্যতা এক হয়। দুটা সাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি, একটা ক্ষার ধাতুগুলো +1+1 হিসাবে থাকে, হাইড্রোজেনও +1 হিসাবে থাকে। ক্ষার ধাতুদের যোজ্যতা এক হয়, 1 নং শ্রেণীতে মূল্য, হাইড্রোজেনের যোজ্যতা এক হয়। ক্ষার ধাতুগুলো বিজারক হিসাবে কাজ করে, ক্ষার ধাতুগুলো সাধারণত বিজারক পদার্থ হিসাবে কাজ করে, হাইড্রোজেনও বিজারক পদার্থ হিসাবে কাজ করে। বিজারক পদার্থ হিসাবে হাইড্রোজেনও বিজারক পদার্থ হিসাবে কাজ করে। এই কটা সাদৃশ্য আমরা দেখলাম। তো ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্য আছে, ক্ষার ধাতুগুলো ধনাত্মক +1 হিসাবে হিসাবে থাকে, আর হাইড্রোজেনও ধনাত্মক আধান বহন করে, মাথায় +1 চার্জটা দেখায়। ক্ষার ধাতুগুলো কি হয়, বিজারক পদার্থ হিসাবে কাজ করে, হাইড্রোজেনও বিজারক পদার্থ হিসাবে কাজ করে। ক্ষার ধাতুগুলোর যোজ্যতা এক, হাইড্রোজেন যোজ্যতা এক হয়। তাহলে কোথায় রাখবে, ক্ষার ধাতুর সঙ্গে অনেকটাই মিল আছে। আবার হ্যালোজেন মৌলের সঙ্গেও হাইড্রোজেনের সাদৃশ্য আছে। সাদৃশ্যটা কোথায়, সাদৃশ্যটা হচ্ছে যে হ্যালোজেন মৌলগুলো যে F2 দ্বিপারমাণবিক গ্যাস হিসাবে থাকে, Cl2 এই যে দ্বিপারমাণবিক গ্যাস হিসাবে থাকে, হাইড্রোজেনও H2 দ্বিপারমাণবিক গ্যাস হিসাবে থাকে, দ্বিপারমাণবিক গ্যাস, গ্যাস এটাও দ্বিপারমাণবিক গ্যাস হিসাবে অবস্থান করে। এর মতো হ্যালোজেন মৌলগুলো দ্বিপারমাণবিক, এটাও দ্বিপারমাণবিক। এরা হচ্ছে হ্যালোজেন মৌলগুলো গ্যাসীয়, হাইড্রোজেনটা হচ্ছে গ্যাসীয়। হ্যালোজেন মৌলগুলো অধাতু, হাইড্রোজেনটা হচ্ছে অধাতুর মতন একটা আচরণ করে। তাহলে এই হ্যালোজেন মৌলের সঙ্গে এদের কিছুটা সাদৃশ্য আছে। তাহলে কোথায় রাখা যাবে হাইড্রোজেনকে, হাইড্রোজেনকে যদি এখন হ্যালোজেন মৌলের সাথে 17 নং শ্রেণীতে রেখে দেওয়া হয় তাহলেও ভুল ত্রুটি এখানে দেখা যাবে। এখানে টেবিলটার মধ্যে একটা ভুল ত্রুটি দেখা যাবে, কারণ হাইড্রোজেনের সঙ্গে আবার ক্ষার ধাতুরও সাদৃশ্য আছে। আবার যদি 1 নং শ্রেণীতে রেখে দেওয়া হয় তাহলে সেখানে কিন্তু আমাদেরকে একটু ত্রুটি দেখা যাবে। তার জন্য হাইড্রোজেন নিয়ে এখনো মতভেদ আছে। হাইড্রোজেনকে একাই আলাদা করে 1 নং শ্রেণীতে উপরের দিকে রেখে দেওয়া হয়েছে। এই আমরা দেখলাম হাইড্রোজেনের অবস্থান। তাহলে হাইড্রোজেনের অবস্থান কি, হাইড্রোজেনের অবস্থা হচ্ছে হাইড্রোজেনকে আলাদা 1 নং শ্রেণীতে আলাদা করে রেখে দেওয়া আছে। হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর সাদৃশ্য আছে। সাদৃশ্যগুলি কি কি আমরা জানলাম, হাইড্রোজেন ধনাত্মক আধান বহন করে +1, ক্ষার ধাতুগুলো ধনাত্মক আধান হিসাবে থাকে +1 হিসাবে। ক্ষার ধাতুগুলো বিজারক পদার্থ হিসাবে কাজ করে, হাইড্রোজেন বিজারক পদার্থ হিসাবে কাজ করে। ক্ষার ধাতুগুলো যোজ্যতা এক, হাইড্রোজেন যোজ্যতা এক। এই সাদৃশ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্য, হ্যালোজেন মৌলগুলো দ্বিপারমাণবিক হিসাবে থাকে, হাইড্রোজেনও দ্বিপারমাণবিক হিসাবে থাকে। হ্যালোজেন গ্যাস হিসাবে থাকে, হাইড্রোজেন গ্যাস হিসাবে থাকে, গ্যাস হিসাবে অবস্থান করে। এই কটা সাদৃশ্য আমরা দেখলাম হাইড্রোজেনের। এই হাইড্রোজেনের অবস্থানটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার কিছু কিছু মৌল আছে, কিছু কিছু স্পেশাল মৌল, যেমন হচ্ছে ইউরেনিয়াম উত্তর মৌল কাকে বলা হয়, বিরল মৃত্তিকা মৌল, এগুলো আমরা একটু দেখে নেব। ইউরেনিয়াম উত্তর মৌল কাকে বলে।